দেখবেন কথায় বলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার জীবনের সঠিক মানুষটার সাথে আপনার একেবারেই আনএক্সপেক্টেড ভাবে আলাপ হয়। সেই মানুষটা আপনার জীবনে এমন একটা সময়ে আসে, আপনি হয়তো তখন রিয়েলাইজও করেন না যে আজকের এই অচেনা মানুষটা কালকেই আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ হতে চলেছে। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমাদের চ্যানেলের 4th ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুখানা অভিজ্ঞতা শেয়ার করব। প্রথম অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন দীপালি চন্দ এবং আমি সেটা আপনাদের পড়ে শোনাবো। আর দ্বিতীয় অভিজ্ঞতা যিনি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক, তবে যেহেতু উনি একটা অডিও রেকর্ড পাঠিয়েছেন তাই ওনার অভিজ্ঞতা আমরা ওনার মুখেই শুনে নেব। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের আমাদের প্রথম অভিজ্ঞতায়। আমি দীপালি চন্দ। যে সময়কার কথা বলছি সেটা 2001-এর কাছাকাছি। আমাদের এদিকে তখনও সব বাড়িতে ল্যান্ডলাইন ফোন আসেনি, আমাদের বাড়িতে সবে সবে এসেছে। তাই প্রতিবেশীরা আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় আসতেন তাদের আত্মীয়দের ফোন করতে। আমার বাড়ির ঠিক উল্টো দিকেই থাকতো নন্দিতা ও তার পরিবার। সেই ছোট থেকেই নন্দিতা আমার খুব কাছের বন্ধু। নন্দিতার মা আমাদের বাড়ি থেকে মাঝে মাঝেই তার বোনকে মানে নন্দিতার মাসিকে ফোন করতেন। নন্দিতাদের মাসির বাড়িতেও কোনো ফোন ছিল না, কিন্তু তাদের বাড়ির ঠিক পাশেই ছিল একটা বড় দোকান, যেটা একটা ফোন ছিল, ওই খানিকটা পিসিওর মতো। সেই দোকানটা যার, তার নাম সুমন্ত। আস্তে আস্তে এইরকম নিয়ম হয়ে গেছিল যে নন্দিতার মা এসে আমায় বলতেন যে তার বোনকে ফোন ধরে দিতে। এদিকে আমি ফোন করলে সুমন্ত মানে যার দোকান, সে মাসিকে ডেকে দিত। আবার মাসি সুমন্তকে দিয়ে ফোন করালে আমি নন্দিতার মাকে ডেকে দিতাম। ঠিক এভাবেই কবে যেন সুমন্ত আমারও খুব চেনা হয়ে গেল। তখন ফেসবুকের মতো কিছু ছিল না, আমরা একজন আরেকজনকে দেখিনি পর্যন্ত। কিন্তু যেদিন সুমন্ত হঠাৎ করে নন্দিতার মাকে ডাকার কথা না বলে আমার সাথে কথা বলতে চাইল, সত্যি বলছি আমার ভালোই লেগেছিল। এরপর আমি বাড়ি থেকে লুকিয়ে পাড়ার পিসিওতে গিয়ে তার সাথে কথা বলতাম। এই ব্যাপারটা প্রথম নন্দিতাকেই জানাই, আর সে জানায় তার মাকে। পরে নন্দিতার মাই তার বোনের বাড়ি গিয়ে সুমন্তর ব্যাপারে খোঁজ খবর নেন আর আমাদের বিয়ে ঠিক করে দেন। একজন আরেকজনকে না দেখেই আমরা ভালোবেসেছিলাম, আর আজ আমরা জমিয়ে সংসার করছি। আমাদের মেয়ে ক্লাস 12-এ পড়ছে আর ছেলেটা ক্লাস 6-এ। সত্যি, কখন কিভাবে কার সাথে আমাদের ভাগ্য লেখা হয়ে যায় সেটা সত্যিই অবাক করার মতো। এই ঘটনাটা আমার খুব কাছের, আশা করি বাকিদেরও ভালো লাগবে। নমস্কার। শুনলেন আজকের প্রথম অভিজ্ঞতা। বেশ মিষ্টি একটা ভালোবাসার গল্প। ওই শুরুতেই যেমনটা বলেছিলাম, আপনার জীবনের সঠিক মানুষটার সাথে আপনার কিভাবে কোথায় যে আলাপ হয়ে যাবে আপনি হয়তো নিজেও জানেন না। আশা করি আজকের প্রথম অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। চলে যাব আজকের পরের অভিজ্ঞতায়। যিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন উনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তবে তিনি একটা অডিও মেসেজ আমায় পাঠিয়েছেন এবং সেটাই আমি আপনাদের শোনাব। ওনার অভিজ্ঞতায় যাওয়ার আগে কিছু কথা আমি মেনশন করতে চাই যা উনি নিজে আমায় লিখে পাঠিয়েছেন। উনি লিখছেন, কিছু মানুষ সারা জীবন থেকে যায় আমাদের সাথে, কিন্তু প্রাপ্তি হিসেবে আমরা তাদের পাই না। তারা নিজেদের মতো করে আমাদের জীবনে আমাদের মনে জায়গা করে নেয় ঠিকই, তবে ভাগ্য কিন্তু সবসময় আমাদের জীবনে সবটা পাইয়ে দেয় না। তারা থেকে যায় না থাকার মতো করেই। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের দ্বিতীয় অভিজ্ঞতায়। হ্যালো দা ভাই, আমি আমার লাইফের একটা ইম্পর্ট্যান্ট পার্ট তোমার সাথে শেয়ার করতে চাই। তো ব্যাপারটা ঘটে আজ থেকে প্রায় 2.5 বছর আগে। যার সাথে আমার কানেকশন বা যাকে আমি ভীষণ 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 ভালোবাসি, সে আমার জীবনে এখনও আছে, এবং আছে কি নেই আমি সেটাও ঠিকমতো এক্সপ্লেন করতে পারবো না। তার সাথে আমার এমনই একটা সম্পর্ক, কিন্তু সম্পর্ক থেকেও আমাদের মধ্যে এমন কোনো রিলেশন নেই বা রিলেশনের নাম নেই যেটাকে আমরা পরিচয় দিতে পারি বা কারোর সামনে বলতে পারি। এরকম কোনো আমাদের মধ্যে সম্পর্ক নেই। বাট ওর প্রতি আমার ভীষণ টান, আমার প্রতি ওরও ভীষণ টান।
তো আমি জানি না কতটা আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। আসলে ও আমার জীবনে এমনই একটা পার্ট যেটাকে আমি দেখলে বা ওর সাথে কথা বলাকালীনও আমার বুকের ভেতরটা ভীষণভাবে আনচান করে, এবং আমি ওর সাথেও ঠিকভাবে কথা বলতে পারি না, ওর ব্যাপারেও আমি ঠিকভাবে কথা বলতে পারি না। তাই আমি চেষ্টা করছি। আমি যেহেতু প্রথম থেকে একটু ডেসপারেট ছিলাম ওর প্রতি, সত্যি কথা বলতে আমি ভালোবেসে ফেলি, এবং ওর কাজের প্রতি, ওর সব কিছুর প্রতি, ও কবিতা লেখে, ও লেখালেখি করে, ও গান করে, প্লাস ওর অনেক 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 ট্যালেন্ট আছে, বিভিন্ন রকমের ও ক্রিয়েটিভিটি ওর আছে। তো সেগুলোর প্রতি আমি খুব আকৃষ্ট হই। আমি দিনরাত ওর লেখা পড়তাম, ওকে লিখতে বলতাম, ওর ফেসবুক পোস্ট নিয়েই সারাদিন ঘুরে বেড়াতাম। আমার ফোন খুললেই আমি শুধু ওর অ্যাকাউন্টে গিয়েই থাকতাম যে কখন কি পোস্ট করছে, সব কিছুই। তো আমি এগুলোর প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়ি। তারপর একদিন না থাকতে পেরে আমি ওকে বলি সবটা, যে আমার ভেতরে কি চলছে না চলছে সবটাই বলি। তো মানে ও আমাকে ঠিক রিজেক্টও করে না, আবার অ্যাকসেপ্টও করে না। একটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল ওটা। মানে ও আমাকে বলে যে আমি তোমাকে ছাড়তে চাই না, আমি তোমাকে হারাতেও চাই না, তোমাকে কষ্ট দিতেও চাই না, আমি চাইলেই তোমাকে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমি করবো না। আমি করবো না কারণ আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, কিন্তু অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ বা কোনো রকম পরিণতি আমি এই সম্পর্কটাকে দিতে পারবো না। ও বলে আমার একটা কারণ আছে, একটা প্রবলেম আছে, তো আমি এই কারণেই তোমার সাথে কোনো সম্পর্কে যেতে পারবো না, বা আমাদের রিলেশনের কোনো পরিণতি থাকবে না, বাট আমি তোমার সাথে থাকবো, আমি সবসময় তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে কথা বলবো, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কোনো রকম কোনো ফুলফিলমেন্ট আমাদের সম্পর্কে হবে না, এটা বলে আমাকে। তো স্বাভাবিকভাবে আমি ভীষণ ভেঙে পড়ি, আমার কষ্ট হয় খুবই। আমি একরকম এতটাই ওয়েট করতাম আর ওই যে বললাম আমাদের সম্পর্কে সবসময় একটা অফ অন সিচুয়েশান চলতো। আজকে কথা হলে যে কালকে কথা হবেই এমন কোনো গ্যারেন্টি ছিল না। আজকে কথা হলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস অবধি কথা বন্ধ থাকতো, আমাদের কোনো রকম যোগাযোগ নেই। আর সত্যি কথা বলতে আমি কখনোই ওর সাথে নিজের থেকে যোগাযোগ করতাম না, আমি ওয়েট করতাম ওর। ও অপেক্ষা যে কী জিনিস আর অপেক্ষা করে না পাওয়া যে কী জিনিস সেটা আমি ওকে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না কথাতে। ওকে ভালোবেসে আমি বুঝেছি। ও আমাকে প্রচুর অপেক্ষা করিয়েছে, আবার অপেক্ষা শেষে ফিরেও এসেছে, কথা বলেছে, কাছে টেনেছে, সব কিছু। তো তারপরে আবার সরে গেছে। মানে পার্মানেন্টলি বা রেগুলারলি ওর সাথে আমার কিচ্ছু ছিল না, এরকম একটা ব্যাপার। তো আমি অপেক্ষা করতাম, অপেক্ষা করতে 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 আস্তে আস্তে দেখতাম যে ও আমার কাছে আসছে না বা আমার সাথে কথা বলছে না। 1 মাস 2 মাস 2.5 মাস এরকম হতে থাকলো। আমি ভীষণভাবে ভেঙে পড়লাম। আমি নাচ করাই, আমি নাচ শেখাই, প্লাস আমি নাচ শিখি। নাচটা আমার লাইফে একটা বিশাল বড় পাওনা, ওটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি নাচের ক্লাস পর্যন্ত বন্ধ করে দিলাম, এতটাই ডিপ্রেসড, নাচ শেখাতে শেখাতে ঘরে এসে কাঁদতাম। বিভিন্নভাবে ভেঙে পড়লাম, কোনো বান্ধবীকে বলতে পারছি না কিচ্ছু, কোনো রকম কারোর কাছ থেকে কোনো রকম পাচ্ছি না। একজনকেই শুধু বলেছিলাম যে আমার খুব ক্লোজ, সে আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করেছে, তাছাড়া কাউকে বলতে পারছি না। এই এমতো অবস্থায় আমার জীবনে আর একজনের হয়, মানে আমি তাকে আনিনি, আমার ফ্যামিলি থেকে করা হয়, বিয়ের দেখাশোনা চলে বিভিন্নভাবে, যেটা হয় আর কি আমাদের এই বয়সে মেয়েদের। তো তার সাথে আমার যোগাযোগ হয়। আমি যেমন আমি কি করব, আমার তো মানে তখন তো একুল অবস্থা। আমি এদিকে ইনিও আমাকে কোনো রকম ইনশিওর করছেন না যে আমাকে সঙ্গে নেবেন বা আমার সাথে সম্পর্ক হবে বা কিছু, কোনো রকম কিচ্ছু করছেন না। অন্যদিকে আমার ওদিকে প্রেশার পড়ছে, আমি কোন দিকে এগোবো। তখন একটা ভীষণ টালবাহানা চলতে থাকে আমার জীবনে। উনি আমাকে কোনোভাবেই সিওরিটি দিচ্ছেন না, মানে সবসময় ওরকম একটা খামখেয়ালিপনা। আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, আবার সেটা সঙ্গে সঙ্গে ভেঙে চুরমারও করে দিচ্ছেন। মানে আমি সবসময় বুঝতে পারতাম, আমার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো যে উনি আমাকে ভালোবাসেন। ওর কথাবার্তা, চাল চলন, আমার সাথে কথা বলার স্টাইল, হানা দানা, এই সমস্ত কিছু দেখে আমি বুঝতে পারতাম মানুষের মধ্যে তো একটা ফিলিংস থাকবে। আমি তো মানুষ মোটামুটি হলেও চিনতে শিখেছি। আমি বুঝতে পারতাম যে কোথাও না কোথাও কিছু না কিছু একটা আছে আমার প্রতি। তো এই 2 বছর ধরে নিশ্চয়ই ছেলে খেলা করতো না, ওর সাথে আমার দেখা হয় না, অনেক দূরে থাকে। আমি এখানে থাকি, আমার বাড়ি রামপুরহাটে। এত সময় কেন নেবে? এত সময় আমার সাথে যদি খেলতেই হতো বা আমার ফিলিংস নিয়ে যদি খেলতেই হতো, হয়ে যেত, সেটা ওর কমপ্লিট হয়ে গেছে। সেই ফেজ অবধি আমরা পেরিয়ে চলে এসেছি, এখনও পর্যন্ত কেন আমার সঙ্গে আছে? তারপরে এরকম হতে হতে বাড়ির থেকেও হয় প্রেশার দিতে থাকে।
আমি যার সাথে আমার বিয়ে ঠিক হয় বা কথাবার্তা চলে তাকে আমি সবটা জানাই, সেও আমাকে বুঝতে চায় না যে তাহলে বাড়িতে কেন তুমি হ্যাঁ বললে, বাড়িতে কেন প্রথমে মানা করে দিতে পারতে, এই সমস্ত কথা বলতে থাকে। আমাদের দেখা হয়, প্রথম দেখা হয় আমাদের 9th মার্চ 2023। এটা মনে আছে। ও এসে আমাকে ফোন করে এবং ওর কথাগুলো খুব অন্যরকম ছিল, স্বাভাবিকের থেকে একটু অন্যরকমভাবে কথা বলতো। ওর কথাবার্তা শুনে আমি আকৃষ্ট হয়েছিলাম। আমাকে ডেকে ফোন করে যে আমি তোমার শহরেই আছি, তুমি কি আসবে একবার। এভাবে দেখা হয় আমাদের। সেখানে দাঁড়িয়ে একটা ভিড় রাস্তায় দাঁড়িয়ে ও আমার পাশে হাঁটে একটা বিকেলবেলায়। আমার সেদিনকে নাচের ক্লাস ছিল মেবি, হ্যাঁ। আমি তাড়াহুড়ো করেই যাই, যেমন যেভাবে ছিলাম সেভাবেই চলে যাই, কারণ যেভাবেই হোক ওকে আমাকে আবার দেখতে হবে, এরকম একটা ব্যাপার চলে মনের মধ্যে। দেখা হয়, ও সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে, মানে এতটাই খারাপভাবে আমি গেছিলাম, আমি যে কপালে টিপ পড়েছিলাম সেটাও ব্যাঁকা পড়েছিলাম, মানে ভুল জায়গায় পড়েছিলাম, এতটাই আমি ওকে দেখার জন্য ছিলাম। তো ও সেই রাস্তাতেই দাঁড়িয়ে কথা বলতে বলতেই ও অত মানুষের মধ্যেই আমার কপালের টিপটা ঠিক করে দেয়। ইট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিংস, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমার তখন কী হয়েছিল। আমার হাত ধরে আমরা অনেকটা রাস্তা হাঁটি, এই সব কিছু ঘটে। তারপর মনে হয় যে হ্যাঁ, মানুষটা হয়তো আমাকে ভালোবাসে। অনেকবার আমাকে স্বীকারও করেছে, অনেকবার বলেছে, অনেক কিছুর মাধ্যমে বুঝিয়েও দিয়েছে, বাট কোনোভাবেই একদম মানে পরিষ্কার করে যে বলা যে আমি তোমার সঙ্গে থাকবো, এগুলো আমাদের মধ্যে এখনও নেই, এখনও পর্যন্ত সেভাবেই চলছে। অনেকবার এমন হয়েছে ও আসবে বলে আসেনি, আমি ওয়েট করে থেকেছি, আমি রেডি হয়ে বসে থেকেছি। ও আমাকে বলেছে ট্রেন ঢুকছে বা কিছু, স্টেশনে দেখা করতাম আমরা মেনলি, তো ট্রেন ঢুকছে বা কিছু এরকম বলতো। তারপরে কিছুক্ষণ পরে বলতো ট্রেন তো বেরিয়ে চলে গেল, তুমি আসতে পারবে না বলে আমি তোমাকে আর জানাইনি। এরকম ব্যাপারও ঘটেছে। আমি প্রচণ্ড কান্নাকাটি করেছি, মানে অপেক্ষা করে বসেছিলাম। এমনকি আমি একবার হয়েছিল এমন যে ও আমাকে ডেকেছে, আমাকে ডাকার পরে বলে যে স্টেশন, মানে আমাদের রামপুরহাটের আগের যে স্টেশন, সেই স্টেশনটা ছাড়ছে, সেই সময় আমাকে ফোন করে ডেকেছে যে 7-8 মিনিটের মধ্যে রামপুরহাট ঢুকবে, তুমি রেডি হয়ে চলে এসো, দেখা হবে। তো আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। আমি যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে গেছি। ট্রেনের প্ল্যাটফর্মে পা দেবো, প্ল্যাটফর্ম টিকিট কাটবো, সেই সময় আমাকেও ফোন করে জানায়। তার আগে একটাও ফোন নেই যে ট্রেন ঢুকছে, তুমি তাড়াতাড়ি এসো, তুমি কোনো একটা টোটো বা কিছু ধরে, অটো ধরে চলে এসো, এরকম আমাকে কিচ্ছু বলেনি। জাস্ট আমি প্ল্যাটফর্ম টিকিটটা কাটবো, তখনই আমাকে ফোন করে জানায় যে তুমি আর এসো না, ট্রেনটা বেরিয়ে চলে গেছে। আমি সেই স্টেশনে বসেই, প্ল্যাটফর্মে যে সিঁড়িগুলো আছে সেখানে বসে আমি আধ ঘন্টা মুখ বুজে পড়ে থেকেছি। মানে আমার এতটা কষ্ট, সেটা আমাদের ফার্স্ট মিট ছিল, সেবার আমাদের প্রথম দেখার হওয়ার কথা ছিল। এতটা ভেঙে পড়েছিলাম। দীর্ঘ 1 বছর পরে আমার একটা ছিল যে আমি ওকে দেখবো, তো সেটা আর হয়নি। মানে এত কাছে থেকেও ও আমাকে জানায়নি, ইনফর্ম করেনি যে ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। সেটা কেন করেছিল, দেখা করার ইচ্ছে থেকেও কেন করলো না, এগুলো আমার মনে এখনও প্রচুর প্রশ্ন আছে। অনেক কিছু আমি ভাবি, এখনও উত্তর পাই না। আমি সেদিনকে খুব কান্নাকাটি করেছিলাম, স্টেশনে বসেই কান্নাকাটি করেছিলাম অত লোকের মাঝখানে। বাড়ি ফেরার পর ও অনেক আমার প্রতি অনেক রকম করেছে, মেন্টালি আমাকে ভীষণভাবে কষ্টও দিয়েছে অনেকভাবে। আমি কান্নাকাটি করতাম, আমি কষ্ট পেতাম, ওকে বলতাম সবটা, ও কিন্তু ইগনোর করে যেত, আমাকে ঠিক করতো না। আবার কিছুদিন পরে আবার এসে ধরা দিত, তখন মনেই হতো না যে মানুষটার সাথে আমার এত দূরত্ব, এত ডিস্টেন্স। তো এইভাবেই চলছে আমাদের মধ্যে, কোনো মানে কিছুই নেই, অথচ অনেক কিছু আছে। আমাদের আবার দেখা হওয়ার কথা ছিল, বাট রিসেন্ট আমার বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে যায় বলে আমি আর দেখা করতে যেতে পারি না। উনি কলকাতায় থাকেন, আমি এখানে থাকি, তো আমারই যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারি না আর। তো এখনও ওর সাথে আমার যোগাযোগ আছে, কথা হয়, ওইভাবেই কথা হয়। মানে ওনাকে দেখে যে কি শান্তি, ওনার প্রতি যে আমার কী আছে, কতটা ভালোবাসা আছে, আমি বলে বোঝাতে পারবো না, বাট আছে, কিছু তো আছেই। এখনও পর্যন্ত ভালোবাসার কথা উঠলে বা কারোর মুখে কোনো লাভ স্টোরি শুনলে আমার চোখ দিয়ে জল বেরোয়। কারণ আমি এতটা চেয়েছিলাম, আমি এত নিদারুণভাবে আমি কাউকে যে কখনো চাইনি, বা কোনো কিছুকে আমি চাইনি ওনাকে যতটা চেয়েছি, এখনও পর্যন্ত চাইছি। আমি শুধু এটুকুই চাই যে ওনার সাথে আমার কথাটা হোক, রেগুলারিটিটা থাকুক, কারণ ওনাকে ছাড়া আমি আর ভাবতে পারি না কিছু।
তো মানে আমি এতটা ডেসপারেট ওনার জন্য আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু এটুকুই চাই যে একটা সম্পর্ক থাকুক, অন্তত একটা মানে একটা সম্পর্কের নাম থাকুক, যেটা আমি বলতে পারবো যে হ্যাঁ এই মানুষটার সাথে আমার এই সম্পর্কটা আছে, সেটা যাই হোক না কেন। 1-2 বছরের মধ্যেই হয়তো বিয়ে হয়ে যাবে আমার। এবার আমি কাউকেই হ্যাঁ বলতে পারছি না, অথচ বাড়ির লোকের ওপরও প্রেশার করছে। আমি যেহেতু হ্যাঁ না কিছুই বলছি না, বাড়ির লোকও ভাবছে যে কী ব্যাপার, কারণ আমাকে জিজ্ঞাসাও করছে সবাই যে তোর কোনো পছন্দ আছে নাকি বল। আমি সেটাও কোনো আনসার দিতে পারছি না। মানে আমি একটা ভীষণ ভীষণ টাফ সিচুয়েশানের মধ্যে পড়ে আছি এখনও। সেটা আমি ওনাকে বলতেও পারি না, ওনাকে বললেও উনি বোঝেন না, বুঝবেন না। উনি এটাই বলেন যে বিয়ে করে নাও, কেন পড়ে আছো, কেন ভাবছো আমাকে নিয়ে এত। আমি যতই আমার ভালোবাসার কথা বলি, যতই আমার ক্রাইসিসের কথা বলি, উনি বোঝেন না। হয়তো বোঝেন, আমি এটুকু বুঝতে পেরেছি, উনি বোঝেন, উনি সবটা ফিল করেন। আমার কষ্ট হয়, আমি ওনাকে ছেড়ে থাকতে পারি না, আমি ওনাকে ডেডিকেট করে সব কিছু করি। উনি বুঝতে পারেন, কিন্তু উনি বোঝাতে চান না যে উনি বুঝতে পারেন, এমনই একটা ব্যাপার। মানে উনি এটাই আমাকে বোঝাতে চান যে আমি খুব ভালো আছি, আমার কাউকে পৃথিবীতে দরকার নেই। এবং উনি খুব মানে কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, উনি কেরিয়ারের প্রতি ভীষণ ফোকাসড, ভীষণ। উনি একটা কথাই আমাকে বলেছিলেন বা বলেন এখনও, যে আমার কাছে আমার ফোকাসটাই সব, আমি এইসব কিছু করে বা এইসব কিছুর দিকে ফোকাস করে সেদিক থেকে আমি ফোকাস নষ্ট করতে পারবো না। তো এই ব্যাপারগুলো আমাকে প্রচুর কষ্ট দেয়। আমি সবথেকে বেশি যেটা ওনার প্রতি আমার আছে সেটা হলো অপেক্ষা। আমি এখনও ওনার জন্য অপেক্ষা করি। আমি জানি এখনও উনি ফিরবেন। এখন আমাদের মধ্যে কথা নেই, প্রায় 2 মাস হতে চললো, কথা নেই। উনি আসবেন, আমি জানি উনি এসে আমার সাথে আবার কথা বলবেন, আমাদের আবার দেখা হবে হয়তো, আবার নাও হতে পারে, কিন্তু আমি এটুকু শিওর যে উনি আসবেন, উনি কথা বলবেন। এরকম একটা ব্যাপার। এটাই আমার লাভ স্টোরি। উনি আমাকে ভালোবাসুন না বাসুন, উনি আমাকে চান না চান, সেটা তার ব্যাপার। কিন্তু আমি আমার মতো মানুষ যে এত ভালোবেসেছি ওনাকে, এত চাই, এত ওনার জন্য আমার ফিলিংস, এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি যে আমি কাউকে ভালোবাসতে পেরেছি অন্তত। কি হবে পরিণতি, কতটা এগোবে, আদৌ এগোবে কিনা, আদৌ কোনো পরিণতি আছে কিনা, আমি কিচ্ছু জানি না, বাট স্টিল আই লাভ হিম। আমি ওনাকে ভীষণ ভালোবাসি। তো এটাই আমার লাভ স্টোরি। আশা করি তোমার শুনে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला, हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। এই শেষ অভিজ্ঞতাটা শুনতে শুনতে আমার ঠিক এই গানের লাইনগুলোর কথাই মনে পড়ছিল। আরও একটা কথা মাথার মধ্যে ঘুরছিল। যিনি অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং যার ব্যাপারে শেয়ার করেছেন, আমি ওনাদের পার্সোনালি চিনি না, তবে আমি নিজে বিশ্বাস করি যদি একজন মানুষ আরেকজনকে সত্যি ভালোবেসে থাকেন, তাহলে নিজের ফিলিংস নিয়ে সামনের মানুষটাকে কখনোই কনফিউশনে রাখেন না। তবে আমি এইটুকুই প্রার্থনা করব, তাদের সব ইচ্ছেগুলো পূরণ হোক। শুনলেন আজকের দুখানা অভিজ্ঞতা। আশা করি আপনাদেরও আজকে দুখানা অভিজ্ঞতা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিজেদের ফিডব্যাক কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। শেষে আবারও বলে রাখি, যদি আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদের মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। পাশাপাশি আমার সাথে কানেক্টেড থাকতে গেলে আপনারা কিন্তু আমায় খুঁজে পেয়ে যাবেন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। আমাদের ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত এরমভাবেই অভিজ্ঞতা শোনানো হয়। সমস্ত লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে। আর আবারও বলবো, যদি আপনি আমাদের কোনো এপিসোড মিস না করতে চান, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।